হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, সার্থকী এবং আরিশা। হ্যালো। হ্যালো আপু, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা অনেক ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো বাংলাদেশের বীর সন্তান, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতি। আজকে আমরা আঁকবো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে। তোমরা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে চেনো? হ্যাঁ। বলো তো, বাংলাদেশি বীরশ্রেষ্ঠ কতজন? 7 জন। হ্যাঁ, 7 জন বীরশ্রেষ্ঠর মধ্যে হামিদুর রহমান হচ্ছে সর্বকনিষ্ঠ। এবং এই যে বীরশ্রেষ্ঠ যারা, তাদেরকে কেন এই খেতাব দেওয়া হয়েছে জানো? কেন কেন? স্বাধীনতা যুদ্ধে বিশেষ বীরত্বের স্বীকৃতি স্বরূপ 7 জনকে সর্বোচ্চ, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক দেয়া হয়, বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। আমরা সেই বীরশ্রেষ্ঠদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বকনিষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতি অঙ্কন করব। এখন আমরা এই প্রতিকৃতি অঙ্কনের জন্য নীল রং নিয়েছি, হলুদ এবং লাল। আমরা একটা কালার গ্রেড দিব, জাস্ট একটা ওয়াশ, কালারের একটা ওয়াশ দিয়ে তার উপরে ব্ল্যাক কালার দিয়ে হামিদুর রহমানের ছবি আঁকবো। আমরা শুরুতে ওয়াশটা দিয়ে নিই। কিছু কিছু জায়গায় সাদাই থাকবে। আমরা ব্যাকগ্রাউন্ডে কি করলাম, একটা লাইট একটা কালার দিয়ে নিলাম, তাই না? এটার উপরে আমরা ছবিটা এঁকে নিব। আমরা কালারটা করে কি তারপর আঁকবো? হ্যাঁ, কালার করে আমরা কালো রং দিয়ে তার উপরে এঁকে নিব। আমরা একটু সাদা কালার নিয়ে নিব। এবারে আমরা কোথাও কোথাও একটু সাদাও দিয়ে নিব। আপু, এটা কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার করছি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার করছি। এরপরে কি আমরা হামিদুর রহমানকে আঁকবো আমরা কালো রং দিয়ে। এবারে আমরা কালো রং নিয়ে নিব। এটা একটু শুকানোর জন্য আমাদের সময় দিতে হবে। আচ্ছা আপু, আমি বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি কবিতা বলি। হ্যাঁ, অবশ্যই। মূল্যে না স্বাধীনতা, লিখেছেন কবি সরওয়ারুল ইসলাম। কেউ আমাদের স্বাধীনতা দেয়নি দয়া করে, বন্ধু ভেবে ভালোবেসে দেয়নি হাতে ধরে। স্বাধীনতা কেড়ে নিতে কম করেনি চেষ্টা, অনেক মূল্য দিয়ে কেনা এই আমাদের দেশটা। সেই বীরদের কেমন করে আমরা পারি ভুলতে, প্রাণ যারা দেয় স্বাধীনতার সোনালি দ্বার খুলতে। সূর্য ওঠে রং ছড়িয়ে কবুতরের ডানায়, লাল সবুজের পতাকা রোজ স্যালুট তাদের জানায়। বাহ, কি দারুণ হয়েছে, তাই না? তোমরা জানো হামিদুর রহমান 2 ফেব্রুয়ারি 1953 সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করে এবং 1971 সালের 28 অক্টোবর সিলেটে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন হামিদুর রহমান। আমরা এবারে ব্ল্যাক কালার দিয়ে আঁকাটা শুরু করব। আমরা এখানে ব্ল্যাক কালার নিয়ে নিলাম এবং ব্ল্যাক দিয়ে আমরা পুরো পোর্ট্রেটটা করে নিব। আমরা সামান্য পরিমাণ একটু পানি নিয়ে নিব। আমরা আরেকটা চিকন তুলে নিয়ে নিব। কর্নারে চিকন অংশগুলো আমরা চিকন তুলে দিয়ে করে নিব। আপু, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান 4 নং সেক্টরে যুদ্ধ করেছেন না? এই যে আমরা শুরুতে চোখের অংশটা করে নিচ্ছি। পাকিস্তানের সেনাবাহিনীর সাথে হাতাহাতি করতে যেয়ে উনি শহীদ হয়েছিলেন না? হ্যাঁ, যুদ্ধ করতে যেয়ে তিনি শহীদ হন। আমরা চোখের অংশটা করে নিচ্ছি। এবারে আমরা চোখের ওপরে যে একটা শেড পড়ে আইব্রো সহকারে সেই অংশটা করে নিচ্ছি। এবারে আমরা নাকের অংশটা করি, ওই পাশের চোখটা আমরা একটু পরে করছি। নাক
এবং গোফের অংশটা আমরা একত্রে করে নিচ্ছি। আমরা আউটলাইনটা আগে এঁকে নিলাম, গোফ এবং নাকের অংশটা এই জায়গাটাতেও একটা শেড করে নিলাম আমরা। এবারে আমরা থুতনির নিচের অংশটা এঁকে নিব। আর একটা চোখ আমাদের বাকি আছে। আপু ফেসে কি কোনো কালার দিবে? না, আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটাই চেহারার মধ্যে একটা শেড হয়ে থাকবে, জাস্ট এক কালার। হ্যাঁ, এক কালার ব্ল্যাক যে পোর্ট্রেটগুলো আমরা সেটা এঁকে নিচ্ছি। এবং এক কালারে পোর্ট্রেট করার সুবিধা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধুরা খুব সহজে এটা আঁকতে পারবে। এবারে আমরা মাথার অংশটা এঁকে নিব। মাথার অংশটা, চুলের অংশটা এবং কানের অংশগুলো আমরা এঁকে নিচ্ছি। আমরা এই পাশে আরেকটা কান দিয়ে নিচ্ছি, জাস্ট একটা শেড হবে। এক কালারে অনেকটা ছবির নেগেটিভ যেরকম হয় সেরকম করে আমরা পোর্ট্রেটটা এঁকে নিচ্ছি। এবারে আমাদের চুলের অংশটা করে নিতে হবে, তাই না? চুলের অংশটা করার জন্য আমরা মোটা ব্রাশ নিয়ে নিচ্ছি। চুলের অংশ এবং গলার কাছের অংশটা, গলার নিচে শেড পড়ে না আমাদের, এই যে গলার নিচে আমরা শেড দিয়ে নিলাম। এবারে চুলের অংশটা আমরা করে নিচ্ছি। হামিদুর রহমান 1970 সালে সেনাবাহিনীতে সিপাহী পদে যোগদান করেন এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে কিন্তু ঝিনাইদহ সদরে এখন একটি স্টেডিয়াম আছে, জানো তোমরা? হ্যাঁ আপু। আচ্ছা আপু, এটা কি আমরা স্কেচও করতে পারি? হ্যাঁ, তোমরা এটা পেন্সিলে স্কেচ করতে পারো। হামিদুর রহমান যুদ্ধের সময় পাহাড়ি খালের মধ্যে দিয়ে বুকে ভর দিয়ে হেঁটে হেঁটে কিন্তু নিজের সাথে গ্রেনেড নিয়ে শত্রুদের মোকাবেলা করে। আপু এটা কি বডি? একটু সামান্য বডির অংশ আমরা দেখিয়ে দিলাম। তোমরা জানো 2016 সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র যে টিএসসি নামে পরিচিত, তার নাম পরিবর্তন করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন নামকরণ করা হয়। এই তো আমাদের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বাংলাদেশের বীর সন্তান, বীর মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতি অঙ্কন শেষ। আপু সুন্দর লাগছে দেখতে অনেক। চলো আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো হামিদুর রহমানের প্রতিকৃতি আঁকা। ওকে। আমরা কিন্তু বাসায় অবশ্যই হামিদুর রহমানের প্রতিকৃতি আঁকবো এবং তার জীবনী সম্পর্কে জানবো। শুধু তার জীবনী নয়, বাংলাদেশের বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদের জীবনী সম্পর্কেও আমাদের জানতে হবে। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতিকৃতি আমরা কি করে এঁকে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব টিস্যু হোল্ডার দিয়ে প্যাঁচা। আমরা আজকে এই ধরনের টিস্যু হোল্ডার দিয়ে প্যাঁচা তৈরি করব। টিস্যু হোল্ডার দিয়ে প্যাঁচা তৈরির জন্য শুরুতেই আমাদের যেটা করতে হবে, এই ধরনের 2-3 রঙের কাগজ নিয়ে নিতে হবে, নিয়ে এটাকে চিকন করে কেটে নিতে হবে। জাস্ট এই বরাবর আমরা চিকন করে কেটে নিব কাগজগুলো। রঙিন প্যাঁচা তৈরি করব? হ্যাঁ, রঙিন কালারফুল প্যাঁচা। এই যে আমরা চিকন করে কেটে নিলাম, আমরা এটাকেও চিকন চিকন করে কেটে নিব। এই যে দেখো কাটা হয়ে গেল। হ্যাঁ আপু, দেখতে ঘাসের মতন লাগছে। ঘাসের মতো লাগছে। আচ্ছা, এবারে এটাকে আমরা জাস্ট এখানে পেঁচিয়ে দিব। কি করব? পেঁচিয়ে দিব। এটা পেঁচানোর জন্য আমাদের একটু গ্লু গানের হেল্প লাগবে। আমরা গ্লু গানের
গ্লু আটকে নিচ্ছি। আটকে আমরা এখান থেকে এটা আটকে নিব। আচ্ছা, ওইটা পেপার গ্লু দিয়ে হবে না? হ্যাঁ, পেপার গ্লু দিয়েও হবে, কিন্তু ওই গ্লুটা একটু সময় বেশি লাগে, এই কারণে আমরা দ্রুত দেখানোর জন্য এই গ্লুটা ব্যবহার করছি। বাড়তি অংশটা কেটে নিলাম। এরপরে আমরা দিব এই রংটা। এইটাও আমরা বাড়তি অংশটুকু কেটে নিব, কেটে গ্লুর সাহায্যে আটকে দিব। এই যে দেখো, আমরা এখানে এগুলো কেটে নিয়েছি কেন বলো তো? এই যে এগুলো সুন্দর একটু উঁচু নিচু করে দিব, তখন এটা দেখতে খুব ভালো লাগবে। পেঁচা ডাইনোসরের থেকেও 3500 বছর আগে পৃথিবীতে এসেছে। বলো তো কোন পেঁচাটা বেশি কিউট দেখতে? সাদা পেঁচা, হুতুম পেঁচা। হ্যাঁ, এই যে এরকম করে করে নেওয়ার পর আমরা চাইলে এগুলোকে এই ধরনের কলম বা তুলির সাহায্যে এরকম করে একটু ব্যান্ড করে দিতে পারি। এই যে দেখেছো, এটা এখন দেখতে ঘাস ঘাস লাগছে। হ্যাঁ, এরকম করে যদি আমরা আটকে নেই তখন দেখতে বেশি সুন্দর লাগে। পেঁচা দেখতে যেমনই কিউট সকালবেলা, তেমনি রাত্রেবেলা একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর। হ্যাঁ, এইগুলাও আমরা একটু উল্টো দিকে বাঁকা করে দিব। দেখেছো দেখতে কি ভালো লাগছে? এবারে আমরা পেঁচার মুখটা দিব না? হ্যাঁ, মুখটা দিব। মাথার উপরে একটা ড্রয়িং আমরা করে নিব, এইরকম অনেকটা। এটা কি পেঁচার মুখ? উপরে মাথার কানের অংশটা আমরা এটাকে কেটে নিব। আচ্ছা স্যার, তুমি কি জানো পেঁচার শ্রবণ শক্তি খুব প্রখর? এবারে রাত্রেবেলা পুরা জায়গা দেখে পাহারা দেয়, এমন করে দেখে যে মনে হয় ওরা পাহারা দেয়। আমরা বড় দুইটা কালো চোখ এঁকে নিব। এত বড়? হ্যাঁ, ওদের চোখ অনেক বড় হয়। অনেক বড় হয়। এবং এটার পরে আবার সাদা দুটো চোখ এঁকে নিব, সাদা কাগজ দিয়ে দুটো সাদা চোখ এঁকে নিব। আর নাকের জন্য আমরা একটু লাল কাগজ কেটে নিব। আমরা একটু লাল কাগজ নিয়ে নিই, আমরা নাকের জন্য এরকম লাল করে শার্প করে কেটে নিব। সার্থকী, তুমি কি জানো পেঁচা দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে? হ্যাঁ। আর আরেকটা অংশ আমরা কেটে নিব, বডির অংশটা একদম জাস্ট স্ট্রেট করে কেটে নিচের অংশটা আমরা একটু গোল করে নিব জাস্ট। আপু, পেঁচার বডি কি গ্রে কালার দিব? হ্যাঁ, এরকম গ্রে কালার কেটে নিলাম। সবকিছু কেটে নেওয়ার পরে আমরা সেটিং এ চলে যাব। এবারে সবার উপরে আমরা এটা সেট করে নিব। আপু, পেঁচার আর বাহিরের অংশটুকু কি নরমাল কালারই থাকবে? হ্যাঁ, এই যে আমরা উপরে এটা সেট করে নিলাম। এবারে আমরা বডির অংশটা সেট করে নিব। বডির অংশটা আমরা আরেকটু ছোট করে নিব, এখানে আমরা এটা সেট করে নিব। আচ্ছা সার্থকী, তুমি কি জানো পেঁচা সাঁতার কাটতে পারে? হ্যাঁ। এবারে আমরা দুটো চোখ দিয়ে দিব কালো, তাই না? আগে কালো চোখের উপরে আমরা সাদা চোখটা সেট করে নিই। এটার উপরে সাদা চোখটা আমরা সেট করে নিব। আপু, আমরা কি চাইলে এখানে গুগলি আইস ব্যবহার করতে পারি? অবশ্যই গুগলি আইস তোমরা ব্যবহার করতে পারো। আমরা চাইলে এটার মধ্যেও ব্যবহার করতে পারি। আমরা এটার মধ্যে গুগলি আইস দিয়ে দিই। ওকে, তাহলে আরো সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এই যে মনে হচ্ছে পেঁচা বড় বড় করে তাকিয়ে আছে। আর আমার কি মনে হচ্ছে জানো, চশমা পরা পেঁচা। হ্যাঁ। এবারে এই চোখটাকে আমাদের সেট করে নিতে হবে।
চোখটা সেট করে নিলাম, এবারে নাকটা? নাকটা সেট করতে হবে এই নিচ থেকে। পেঁচার নাকও অনেক বড়। হ্যাঁ, নাকটা সেট করার আগে আমরা এই জায়গাটাতে একটু ঝুল দিয়ে নিব। আপু আমরা চাইলে পুরো পেঁচাটাই এক কালার করতে পারি না? এক কালার করলে তো দেখতে এত ভালো লাগবে না, এই কারণেই তো আমরা এত কালার দিচ্ছি। আমরা একটা ক্লাসে স্টোন ক্রাফট করেছিলাম, প্যাঁচা এঁকেছিলাম পাথরের ওপরে। এই যে জাস্ট এরকম আমরা এই জায়গায় একটু জিগজ্যাগ দিয়ে নিব। আপু আমি ওয়ান টাইম কাপ দিয়ে সুন্দর একটা ক্রাফটিং বানিয়েছিলাম, তাই একটা শোপিসের মতো। আমি ওয়ান টাইম গ্লাস দিয়ে একটা বিড়াল বানিয়েছিলাম। এবারে আমরা ঠোঁট বা নাক যেটাই বলি না কেন, ঠোঁটের ওপরেই আসলে নাকের ছিদ্র দুটো থাকে, আমরা সেটা দিয়ে দিব। তার আগে আমরা এই ঠোঁটটাকে বসিয়ে নিই। এই ঠোঁটটা একটু ছোট থাকলে ভালো ছিল। আমরা একটু বড় ঠোঁটই দিলাম। প্যাঁচাকে তো প্যাঁচার চোখই বড় দেখা যাচ্ছে। হ্যাঁ, প্যাঁচা তো আসলে দেখতে সেরকমই অনেকটা। এবারে আমরা কিন্তু কম পেঁচা পাওয়া যায় ছোট চোখে। এই যে নাকের অংশে আমি এই যে ছিদ্র দিয়ে দিচ্ছি। এই তো আমাদের প্যাঁচা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটু ডেকোরেশন করে নিব, সেটা হচ্ছে বডির মধ্যে একটু নকশা করে নিব। আমরা সাইন পেন ব্যবহার করতে পারি, চাইলে অনেক অন্য কালার কাগজও ব্যবহার করতে পারি। আমরা এটার মধ্যেই সাইন পেন ব্যবহার করছি। জাস্ট এরকম করে। আপু এটা কি ট্রায়াঙ্গেল শেপের না ভি শেপ? ভি শেপ। দেখতেও সুন্দর লাগছে। আসল প্যাঁচা লাগছে। এই যে আমাদের কিন্তু প্যাঁচা তৈরি হয়ে গেছে। তোমরা যদি চাও এই জায়গাটা ব্লক করে দিবে, এই জায়গাটা ব্লক করে দিলে কিন্তু এটা একটা পেন হোল্ডার হয়ে যাবে। চাও ব্লক করতে চাও এটা? চাই। আচ্ছা, তাহলে আমরা এরকম সুন্দর একটা বেস তৈরি করে নেই। এই যে দেখো আমাদের সুন্দর একটা বেস হয়ে গেছে, দেখেছো? এইবার দেখো আমরা তো চাইলে এটার মধ্যে অনেক কিছু রাখতে পারি, তাই না? আপু একটা সুন্দর পেন হোল্ডার হয়ে গেছে। হ্যাঁ, দেখতে অনেক সুন্দর লাগছে। আমাদের প্যাঁচা কিন্তু হাসি হাসি মুখ নিয়ে এখন আমাদের টিভি স্ক্রিনের সামনে যে বন্ধুরা আছে তাদের সামনে যাবে। চলো তাদেরকে দেখিয়ে আসি কেমন হলো আমাদের প্যাঁচা তৈরি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে টিস্যু হোল্ডার দিয়ে আমরা কি করে প্যাঁচা তৈরি করে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব উপমহাদেশের বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায় সম্পর্কে। সার্থকী, আরিশা, তোমরা কি চিত্রশিল্পী যামিনী রায়কে চেনো? না আপু। উপমহাদেশের বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায় লোকজ ধারায় ছবি আঁকত এবং তার ছবি ছিল অতিমাত্রায় রঙিন। রঙিন বলতে অনেক কালারফুল ছিল, লাল, নীল, হলুদ, মৌলিক রঙের ব্যবহার দেখা যেত সবচেয়ে বেশি তার ছবিতে। এবং তার ছবিতে বিড়াল, মা, শিশু, নৌকা, মাছ এই ধরনের বিষয়বস্তু অনেক বেশি দেখা যেত। চলো তবে আমরা চিত্রশিল্পী যামিনী রায় সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ওকে আপু। যামিনী রায় 1887 সালের 11 এপ্রিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একটি গড় মধ্যবিত্ত শিল্পপ্রেমী পরিবারে বেড়ে ওঠেন, যা শেষ পর্যন্ত তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করে। 16 বছর বয়সে তাকে কলকাতা গভর্নমেন্ট কলেজ অব আর্টে পড়ার জন্য পাঠানো হয়। বেঙ্গলি স্কুলের প্রতিষ্ঠাতা অবনীন্দ্রনাথ ঠাকুর এই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ছিল। 1908 সালে তিনি ফাইন আর্টে ডিপ্লোমা লাভ করেন। প্রধান ইবি হ্যাভেলের প্রভাব এবং
রবীন্দ্রনাথ ঠাকুরের সিদ্ধান্তমূলক বক্তৃতা থেকে তাকে এই উপলব্ধিতে নিয়ে আসে যে তাকে পশ্চিমা ঐতিহ্য থেকে নয়, তার নিজস্ব সংস্কৃতি থেকে অনুপ্রেরণা নিতে হবে এবং তাই তিনি অনুপ্রেরণার জন্য জীবন্ত লোক ও উপজাতীয় শিল্পের দিকে তাকিয়েছিলেন। তিনি কালীঘাটের পটচিত্র চিত্রকলা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন, যা ছিল সাহসী ঝাড়ুদার ব্রাশ স্ট্রোক সহ শিল্পের একটি শৈলী। তিনি তার আগে ইমপ্রেশনিস্ট ল্যান্ডস্কেপ এবং প্রতিকৃতি থেকে দূরে সরে গিয়েছিলেন এবং 1921 থেকে 1924 সালের মধ্যে সাঁওতাল নৃত্যের সাথে তার সূচনা বিন্দু হিসেবে প্রথম পরীক্ষা শুরু করেন। যামিনী রায় 4 পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তানের জনক। যামিনী রায় একজন কমিশনপ্রাপ্ত প্রতিকৃতি চিত্রশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। 1920-এর দশকের প্রথম দিকে কিছুটা আকস্মিকভাবে তিনি তার নিজের আবিষ্কারের প্রয়াসে কমিশন করা প্রতিকৃতি পেইন্টিং ছেড়ে দেন। যামিনী রায় তার একাডেমিক পাশ্চাত্য প্রশিক্ষণ থেকে শৈলী পরিবর্তন করেন এবং বাংলার লোক ঐতিহ্যের ওপর ভিত্তি করে একটি নতুন শৈলী বৈশিষ্ট্যযুক্ত করেন। রায়কে একটি আর্ট মেশিন হিসেবেও বর্ণনা করা হয়, কারণ তিনি তার জীবদ্দশায় 20,000টি পেইন্টিং তৈরি করেছিলেন, যা দৈনিক প্রায় 10টি পেইন্টিং, কিন্তু নিশ্চিত করেছিলেন যে তার শৈল্পিক লক্ষ্য একই থাকবে। তিনি সর্বদা শিল্পের ধারক হিসেবে সাধারণ মধ্যবিত্তকে লক্ষ্য করেছিলেন, যদিও তিনি ধনী ব্যক্তিদের দ্বারা ভিড় করেছিলেন। মধ্যবিত্তের প্রতি তার সম্মান বজায় রাখা তার সমালোচনামূলক মতামতের প্রতিফলন। তিনি বিশ্বাস করতেন যে সরকারের চেয়ে সাধারণ মানুষ বেশি গুরুত্বপূর্ণ, কারণ তারা তার শিল্পের কণ্ঠস্বর। তার অন্তর্নিহিত অন্বেষণ ছিল ত্রিগুণ: লোকজ মানুষের জীবনে মূর্ত সরলতা সারমর্মকে ধরা, মানুষের বিস্তৃত অংশের কাছে শিল্পকে সহজলভ্য করতে এবং ভারতীয় শিল্পকে তার নিজস্ব পরিচয় দিতে। যামিনী রায়ের চিত্রকর্ম 1938 সালে কলকাতার ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিটে প্রথমবারের মতো প্রদর্শনীতে রাখা হয়েছিল। 1940-এর দশকে বাঙালি মধ্যবিত্ত এবং ইউরোপীয় সম্প্রদায় তার প্রধান গ্রাহক হয়ে উঠলে তার জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছিল। 1946 সালে তার কাজ লন্ডনে এবং 1953 সালে নিউ ইয়র্কে প্রদর্শনী হয়। তিনি 1954 সালে পদ্মভূষণে ভূষিত হন। তার কাজ আন্তর্জাতিক প্রদর্শনীতে ব্যাপকভাবে প্রদর্শিত হয়েছে এবং ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট মিউজিয়াম লন্ডনের মতো অনেক ব্যক্তিগত ও পাবলিক সংগ্রহে পাওয়া যায় তার কাজ। তিনি তার জীবনের অধিকাংশ সময় কলকাতায় বসবাস ও কর্মজীবন কাটিয়েছেন। প্রাথমিকভাবে তিনি কালীঘাটের চিত্রকর্ম নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলেও দেখতে পান যে এটি কঠোরভাবে একটি পটুয়া হওয়া বন্ধ করে দিয়েছে এবং গ্রামের পটুয়াদের কাছ থেকে শিখতে গেছে। ফলস্বরূপ তার কৌশল এবং বিষয়বস্তু বাংলার ঐতিহ্যবাহী শিল্প দ্বারা প্রভাবিত হয়েছিল। তিনি তার আঁকার জন্য ল্যাম্প ব্ল্যাক, অর্গানিক টেম্পারা, আর্থ এবং মিনারেল পিগমেন্টের মতো দেশীয় উপকরণ ব্যবহার করতেন। 1934 সালে তিনি তার একটি কাজের জন্য সর্বভারতীয় প্রদর্শনীতে ভাইসরয়ের স্বর্ণপদক পান। 1955 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন, যা একজন বেসামরিক ব্যক্তিকে দেওয়া যেতে পারে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার। 1956 সালে তাকে ললিতকলা একাডেমির দ্বিতীয় ফেলো করা হয়, যা ললিতকলা একাডেমি
ভারতের জাতীয় শিল্প একাডেমি ভারত সরকার দ্বারা প্রদত্ত চারুকলার সর্বোচ্চ সম্মান। যামিনী রায় 24 এপ্রিল 1972 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটিএন বাংলার সাথেই থেকো। বাই বাই।